সকাল সকাল বাবাকে কাজে যেতে দেখে মেয়েও রেডি হয়ে গেছে, ওর বাবার সঙ্গে বেরাবে। বাজারে যাওয়ার কথা ছিল মেয়েরই, সাইকেল নিয়ে। তবে ও বলল, মা সাইকেল আর নেব না। মেয়ের আবার সাইকেলটায় না লক নেই, তো সেই কারণে সাইকেল আবার রাখতে গেলে সেই আমার জেঠুর কাছে যেতে হবে ওকে। তো সেই কারণে বললো, মা আমি বাবার সঙ্গে গাড়ি করে বাজার অবধি যাই, আর তারপরে আমি বাজার টাজার করে নিয়ে চলে আসব। না, সবজি বাজার কিচ্ছু না, আজ তো রাখি, তো সেই কারণে গোপাল ভাইয়ের জন্য নতুন জামা কিনবে, রাখি কিনবে, ফল ফুল মিষ্টি সমস্ত কিছু কিনবে। আর ওগুলো আমি পছন্দ করে দিলে ওর হবে না, ও যাবে পছন্দ করে নিয়ে আসবে। তো সেই কারণেই আমি বলেছিলাম একটু বেলা হোক, তারপরে তুই সাইকেল নিয়ে যাস। তারপরে আবার চিন্তা করলাম, সত্যিই তো সাইকেলটায় লক নেই, সাইকেলটাকে আবার কোথায় রাখবে। আবার জেঠুর কাছে যাবে, আর সকালবেলার বেচা কেনার টাইম, জেঠুও তো ব্যস্ত থাকে। তো সেই কারণে ভাবলাম ঠিক আছে চলো ওর বাবার সঙ্গেই বেরিয়ে যাক। কালকেই তোমাদের বললাম না তোমাদের দাদাভাইয়ের এখন কাজ নেই। না, কাজ নেই, এই একদিনের মতো ছোট্ট একটা কাজ আছে, যেই বড় সাইডে কাজ করছিল ওখানেই একটুখানি কাজ বাকি আছে, ওটাই আজকে করতে গেল। তো যাই হোক, গতকালকে মাথার যন্ত্রণা অনেকটা ওর ঠিক আছে, এখন ওষুধ খেয়ে তারপরে থেকে সত্যি কথা বলতে ঠাকুরের আশীর্বাদে এখনও আর মাথার যন্ত্রণাটা হয়নি। তবে চশমাটা কালকে ওকে দেবে, চশমা বানাতে দিয়েছি, চশমাটা কালকে কিংবা পরশু দিনকে দেবে। তো আগে ফোন করে নিতে হবে। তবে ওষুধটায় কাজ হয়েছে, আর বুঝতে পারছি না যে ওষুধটায় কাজ হয়েছে না ওয়েদারটা ঠান্ডা। কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে, বিকেলের পর থেকে বৃষ্টিটা একটু ধরেছে, তারপরে আবার রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে। আজকে সকালবেলা ওয়েদারটা দেখলাম, দেখো রোদ নেই, খুব একটা রোদ নেই, কিন্তু ওই হালকা হালকা রোদ। গতকাল তো জামা কাপড়গুলো আর শোকায়নি, সেই কারণে জামা কাপড়গুলোকে সব বাইরে করলাম। এখনও গোপালকে তোলা হয়নি, দেখতে পাচ্ছ ওই যে গোপাল শোয়া আছে। এখন বাজেই 8:30 মতো। মেয়ে তো সকাল সকালে ওর বাবার সঙ্গে গেল, যেহেতু ওর বাবা তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর আমিও বাসি ঘরটা ঝাঁট দিলাম, আর বাসন কোসন তো কিছু থাকে না, তো সেই কারণে ঘরের কোনো কাজ থাকে না। সকালবেলা ওদিকে বাসি ঘরটা ঝাঁট দিলাম, আর ঘরের সামনেটা পুরো শুকনো, আজকে আর ধোয়াইনি, একেবারে দুপুরবেলা ধোয়াবো। একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। কালকে জামা কাপড়গুলো তো মেলে দিয়েছি, তবে আজকে যে জামা কাপড় আছে সেগুলোও আছে। কালকে স্নান করার সবাই স্নান করেছি, সেই জামা কাপড়গুলো আর স্নানের পরে ধুইনি, কারণ মেলার আর জায়গা ছিল না। তো সেই জামা কাপড়গুলোই ওই ছোট বালতিটায় করে বাথরুমের বাইরে রেখে দিয়েছিলাম, বেসিনের পাশে। তো সেই জামা কাপড়গুলোই ভাবলাম ওয়েদারটা যখন সকাল সকাল ভালো আছে, কলেও জল আছে, একটা কাজ করি আগে এই জামা কাপড়গুলো ধুয়ে ছাদের ওপর মেলে দিয়ে আসি, কারণ নিচে তো আর জায়গা নেই। নিচে যা জামা কাপড় হালকা ভেজা ছিল, তো সেগুলোকেই এখন নিচে মেলে দিয়েছি, আর এই জামা কাপড়গুলো সমস্ত কেচে এখন আগে ছাদে দিয়ে আসবো। সকালবেলা জল থাকতে থাকতে একটা কাজ ভালো হয়, জামা কাপড়গুলো কেচে দিলে অনেকটা জল ঝরে যায়। আর যেদিনকে ধরো সকালবেলা কাচতে না পারি, সেদিনকে অনেকটা দেরি হয়ে যায় জামা কাপড় কাচতে, সেই 11টায় জল আসে তারপরে। আর তারপরে বৃষ্টি নামে, এখন তো দেখেছি কটা দিন ধরে বেশ ভালোই হচ্ছে। সকালবেলা দিয়ে মেঘলা মেঘলা ওয়েদার করে থাকে, তারপরে একটু রোদ ওঠে, আবার তারপরে যেইকে সেই বৃষ্টি আরম্ভ হয়ে যায়। তো সেই কারণেই চেষ্টা করি সকাল সকালই একটু জামা কাপড়গুলো কেচে, যাতে একটু হাওয়ায় হাওয়ায় জলটাও ঝরে যায়, কিছুটা টেনেও যায়। তাহলে কি ওই শাশুড়ি মায়ের ঘরে বিছানার ওপর থেকে যেহেতু দড়ি থাকে, তো যাতে মেলে দেওয়া যায়। ওদিকের কাজটা করে 2 বালতি জল ভরে ঘরে আসলাম। সকালবেলা চা করেছিল তোমাদের দাদাভাই, তো সেই তোমাদের দাদাভাই করেছিল, যেটা মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। সকালের চাটা আমাদের ঘরে তোমাদের দাদাভাই থাকলে ওই বানায়। আসলে কি বলো তো, সকালবেলা আমি এই বসাচ্ছি করতে থাকি, তো আর ও উঠেই ঘুম থেকে চট করে চা বসিয়ে দেয়। তো আমার আবার ঘুম থেকে উঠে একটু মুখ হাত পা ধোবো, বাসি ঘরটা ঝাঁট দেবো, ব্রাশ করব, আমার করতে গেলে দেরি হয়ে যায়। ও আমাকে বলে তুমি ওই কাজগুলো করতে থাকো আর আমি চা বসিয়ে দিই। তো এইটা আমাদের ঘরের আগাগোড়াই অভ্যেস। জানি হয়তো তোমরা অনেকেই বল এটা খুব বদ অভ্যেস, কিন্তু না, যার যেই কাজটা থাকে, আসলে তোমাদের দাদাভাই আগাগোড়া এই কাজটা করতো, সেই জন্য ওই এই কাজটা করে। মেয়ে যখন ছোট ছিল তখন তো দিনে 3 বার আমাদের ঘরে চা হতো, তখন আমি খুব চা খেতাম। এখন তো চা খাওয়া অনেক কমে গেছে। তখন সকালে একবার, সন্ধেবেলা একবার, তোমাদের দাদাভাই আবার কাজ থেকে আসার পরে একবার চা হতো, আর দিনে 2 বার চা তোমাদের দাদাভাই করতো। মেয়ে ছোট ছিল, মেয়ের কাজকর্ম করে ঠোরে তখন আমি তো চা করতামই না, তো সেই কারণে চায়ের অভ্যেস আমার কোনোদিনও নেই।
আর বিয়ের আগে যদি বলো, বিয়ের আগে কোনো দিন তো আমি রান্নাঘরের গণ্ডিই পেরাইনি। তো দিদি ছিল, মা ছিল, সমস্তটা ওরাই করতো। আমি সারা দিন হেম সেলাই করতাম, খুব নেশা ছিল। পড়াশোনা ছাড়ার পরেই সকাল টাইমটা আগে ছোটো কাকার নুনের ব্যবসা ছিল, তো নুনের প্যাকেট করতাম। তারপরে 11টার মধ্যে নুনের প্যাকেট করা শেষ হয়ে যেত। 11টার মধ্যে 2 বস্তা 3 বস্তা করে নুন প্যাকেট করতাম। আর ওই কাজটা আমাদের রোদে বসে বসে করতে হতো। ওই কাজটা করার পর তারপরে এসে সকালের খাওয়া দাওয়া করে তারপরে কি করতাম বলো তো, একেবারে স্নান করে নিয়ে ওই যে হেম সেলাই করতে বসতাম, ব্যাস। আর হেম সেলাইটা না যে কোনো কাজই দেখবে একটা নেশার মতো। একবার যদি বসে গিয়ে মানে বসে কাজ করা যায় তখন আর করতে মানে অন্য কাজে মন চায় না। তো সেই কারণে আমার বিয়ের আগের থেকেই কোনোদিনও চা করা বলো, রান্নাবান্না বলো, এগুলোতে কোনোদিনও মন ছিল না। হ্যাঁ, আমি কাজের মধ্যে একটা কাজ করতাম, সেটা হচ্ছে ঘর পরিষ্কার করা। আর সত্যি কথা বলতে সেইভাবে কিছু কাজ করতে হতো না, কারণ মাথার উপরে যেহেতু দিদি ছিল, তো দিদি অনেকটা করতো গো। শুধু আগে বলে না, এখনও তো দেখো সব সময় দিদি পেয়ে গেছে। পাতাটা এখানে রেখেছি, এখানে ড্রাই ফ্রুট দিয়েছি সকালবেলায়, কিচ্ছু খায়নি। এই দেখো, আজকে ঠিক করেছিলাম কোনো শাক পাতা টাতা কিচ্ছু দেবো না, ওইটাই দেব, কারণ ড্রাই ফ্রুটটা না ওর খাওয়া প্রয়োজন, কিন্তু খাচ্ছে না, একদম চুপচাপ হয়ে আছে। খিদে পেয়েছে এটা বুঝতে পারছি। তো সেই কারণেই ভাবলাম না, কষ্ট দিয়ে লাভ নেই, ওকে দিয়ে দিই, ও খাবে না এটা বুঝতে পারছে। এই দেখো এইরকম করে লাফালাফি করে, শুধু খাঁচার মধ্যে কালকে সারা রাত লাফিয়েছে, তাই না মনে বল? বেরাবে বলে মানে এখন শুধু বেরাবে, আর এমনভাবে গিয়ে ফ্রিজের তলায় ঢোকে না যে ওকে আর বার করা যায় না। মানে ওই বাটিটা বার করে দেবো না, এনে দে দে না, ওকে বার করিস না, ভেতরেই দে, ভেতরেই দে, এখন বার করিস না। খাবার জন্য দেখো ও গন্ধ পেয়ে গেছে, তো এখন বাইরের দিকে আসবে। মিষ্টু, ওরে বাবারে, দেখেছো পুদিনা পাতাটাই ভালো খায় জানো তো। তুলসী পাতা তোমরা বলেছিলে, এক দিদিভাই বলেছিল দেওয়ার জন্য, তুলসী পাতা দিয়েছিলাম, তুলসী পাতা খায় না, পুদিনা পাতা মুখেই লাগে না। একটা খেয়েছে, ও দেখলাম দুব্বটা খুব ভালো খায়, আর এই পুদিনা পাতাটা, ওরে বাবা, কালকে তোমাদের দাদাভাই আনার পর থেকে হাফ শেষ, আর যেইটুকুনি আছে আজকে হয়ে যাবে, আবার কালকে আনবো। পুদিনা পাতাটা খুব ভালো খায়, এই দেখো, দেখেছো? আর এখন তো খিদে আছে, এখন এই যে যেইটুকুনি পাতা দিয়েছে এইটুকুনি তো পুরোটা এক্ষুনি খেয়ে নেবে। এই দেখো ড্রাই ফ্রুট যেরকম দিয়েছি সেরকমই পড়ে আছে, শুধু গুঁড়ো করেছে আর ওটার মধ্যে পটি করেছে, হিসু করেছে। ওই বাটি এখন আবার পরিষ্কার হতে হবে, সব ড্রাই ফ্রুট ভিজে গেছে, ওটা আর ধরবে না। চলো ও খেয়ে নিক, আমি ও রান্নাঘরটা এবার পরিষ্কার করি। এখন বুঝতে পারি পশু পাখি ঘরে থাকলে কতটা মায়ায় জড়িয়ে যায়। বিশ্বাস করো, মনে মনে ভেবেছিলাম ওকে আজকে খেতেই দেবো না, আমি যদি কিচ্ছু না দিই তাহলে ও ড্রাই ফ্রুটটাই খাবে, কিন্তু বিশ্বাস করো ও খায়নি, রাগ করে পুরো শুয়েছিল। অনেকক্ষণ আদর করে করে মেয়ে তারপরে ওর রাগ ভাঙিয়েছে। আর তারপরে এই যে আমি পাতাগুলো দেখতে পারলে ছাড়ালাম, একেবারে পাতাগুলো পুরো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে রাখলাম, যখন হোক তখন ওকে একটু দেব। আর এদিকের কাজকর্মগুলো সেরে নিই, তারপরে যাব দুব্বা আনতে। তো তোমরা তো অনেকেই বলছো যে মুড়ি ওকে দিতে, না একটু বলো না গো কী খাবার ওকে দেওয়া যায়। মুড়ি আমি আজকের থেকে একদম বন্ধ করে দিয়েছি, মুড়ি আমি দিচ্ছি না, কারণ আমি দেখলাম অনেকেই তোমরা আমাকে কমেন্ট করে বলছো যে পম্পা মুড়ি দিও না। তো মুড়ি তো আমি আর দিচ্ছি না, তো কি ওকে দেবো সেটা বলো। আমি না মাঠ থেকে ছেঁচির শাক তুলেছিলাম জানো তো, কারণ কলমি শাকটা না আমাকে দোকান থেকে খেতে দিতে বারণ করেছে। কলমি শাক, গাজর, বাঁধাকপির পাতা এগুলো আমাকে খেতে দিতে বারণ করেছে। আমি যে ওকে কী খেতে দেবো আমি নিজেই বুঝতে পারছি না, শুধু দুব্বা ঘাস দিচ্ছি আর তোমাদের দাদাভাই পুদিনা পাতা নিয়ে এসছে ওটা দিচ্ছি। এবার তাও দেখো, এখন যখন একজন ঘরে আছে মানে কি খাবার দেব একটা তো মনের মধ্যে থেকেই যায় না। আমার মনটা শান্তি হচ্ছে না যে ওর মনে পেটই ভরছে না, কী যে দিই বুঝে উঠতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে বলো যে পম্পা এই এই খাবারগুলো ওকে দিও, তাহলে আমি ওকে ওই খাবারগুলো দেব। আর আমার মিষ্টু সোনা দেখছি আগের থেকে না রোগা হয়ে গেছে জানো তো, আমার খুব খারাপ লাগছে, আমাদের বাড়িতে আসার পরেই ও রোগা হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমার মনটা খুব খারাপ লাগছিল।
তো যাই হোক দেখো, এখন আমি আজকে না ঘরে কথা বলছি, আমি আজকে ছাদে কথা বলছি না, লাইট জ্বালানো তো আমার পায়ের সামনে থেকে সমানে দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক দেখো, ওদিকে ওকে খাবার দিয়ে আর দেরি করিনি, এদিকে চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাড় দিতে, কারণ এখন তাড়াতাড়ি করব আজকে একদম মোটামুটি এখন বাজে এই 11:15 মতো। এখনই আমি ঘর দুয়ারটা মুছে ফেলবো, মুছে ফেলে তারপরে মেয়েও স্নান করতে যাবে, কারণ আজ যেহেতু রাখি তো সেই কারণে তাড়াতাড়ি একটু পুজো আচ্চা করবে। মেয়ে তো ওর গোপাল ভাইকেই রাখি পরায়। তোমরা তো জানোই যে এর আগেই তোমাদের বলেছিলাম যে মেয়ে দিদির ছেলে চলে যাওয়ার পর থেকে সত্যি কথা ও বছর কাউকে রাখি পরায়ও নি, আর তারপরে ফোঁটাও দেয়নি। তো সেই কারণে যবের থেকে গোপাল আমাদের ঘরে এসছে, তো তারপর থেকে মেয়ে গোপালকেই ওর ভাই বলে রাখি পরায়। হ্যাঁ, তোমরা এখন এটা বলতেই পারো যে কেন, ওর কাকার ছেলে তো আছে। হ্যাঁ, কাকার ছেলেও পড়ায়, কাকার ছেলেকেও রাখি পরায়, আগে নিজের গোপাল ভাইকে পরিয়ে নিয়ে তারপরে। তবে কি বলো তো, ছোট্টবেলার থেকে একসঙ্গে দিদির ছেলে আর আমার মেয়ে দুজনে মানুষ হয়েছিল, তো আমার মেয়ের মানে এমন একটা জায়গায় গিয়ে লেগেছিল যখন দিদির ছেলে চলে গেছিল, ওর মন থেকে যেন এই আনন্দ ফুর্তিগুলোই সব উঠে গেছিল। তো সত্যি কথা বলতে এখন আস্তে আস্তে বলে না, সময় পরিস্থিতির সঙ্গে সঙ্গে সব কিছুই ঠিকঠাক হয়ে যায়। তো এখন গোপাল ভাই বলতে ওর অন্ত, এই রাখি বলো ভাইফোঁটা বলো সব কিছুতেই নিজে না খেয়ে উপোস করে যেরকম আমরা আমাদের ভাইদের দিই সেই রকমভাবে ও করে। তো যাই হোক, স্নান মেয়ের হয়ে গেছে, আমার এই দিকের কলপারের কাজগুলো আছে, আমি তো ঘর দুয়ার মুছে দিয়েছি। আর মিষ্টু ওদিকে যাও, তো মিষ্টু আমার পাশে শুধু জামা ধরে টানাটানি করছে জানো তো, এখন ওকে একটু ছেড়ে রেখেছি তো তাই লাফালাফি করছে। তো যাই হোক দেখো, আমার তো এদিকে সমস্ত কাজকর্মগুলো শেষ, আর আমি মাঝে কিন্তু একটু বালিশ কম্বল এগুলো রোদে দিয়েছিলাম জানো তো তারপরে আবার দেখলাম মেঘলাও করেছে, সব তুলে ঘরঠর মুছে নিলাম। তো ওদিকে কাজকর্ম করতে করতে আবার বৃষ্টিও নেমে গেল, তবে ভেজা জামা কাপড় যেহেতু সব মেলেই রেখেছি, তুলিনি। এই দেখো আমার মেয়ে, আমি ঘরে এসে দেখি শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছে। আমাকে বাইরে থাকতেই বলেছিল যে মা আমি শাড়ি পরবো, তো আমি বলেছি ঠিক আছে পর, তোর যখন মন চাইছে পর। আসলে কি বলতো, ছেলে মেয়েদের না কোনো সময় কোনো কিছুতে বাধা দিতে নেই, ওদের মন যেটা চায় করতে দিতে হয়। তো আমার মেয়েকেও আমি কোনো সময় বাধা দিই না, যখন যেটা করতে চায়, হ্যাঁ যেটা আমার মনে হয় ওকে করতে দেওয়া উচিত সেটা আমি ওকে করতে দিই। তো যাই হোক, ও শাড়ি পরতে চাইলে ওকে বললাম সরম একটু। তো আজকে আর ও মানে আমি ঠাকুর ঘরের দিকে ঢুকছি না, আজকে আমার মেয়ে পুরো ঠাকুর ঘরের কাজটা করবে। তো তোমাদের দেখাচ্ছি ও কি কি নিয়ে এসছে বাজার থেকে। তো আসলে তখন চটজলদি চলে এসছে, তো তোমাদেরকে আর দেখাতে পারিনি। এখন গোপাল সোনার সমস্ত গয়নাগাটিগুলো বার করছে, গয়নাগাটিগুলো বার করে এক জায়গায় রাখছে। এই দেখো, এই নতুন জামাটা নিয়ে এসছে। আসলে যাই অকেশন হয় না আমাদের বাড়িতে, আমাদের বাড়ি বলে না, ধরো লক্ষ্মী পুজো বলো, দুর্গা পুজো তো আছেই, লক্ষ্মী পুজো বলো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, যাই থাকুক আমার গোপাল সোনার জন্য একটা নতুন জামা আসেই। আর দেখো এখানে 3টে রাখিও আনা হয়েছে, একটা তো গোপাল ভাইকে পরাবে, আর 2টো হচ্ছে আমার জায়ের ঘরের যেই গোপাল সোনা আছে ওই গোপালের জন্য, আর আমার জায়ের ছেলের জন্য। এই যে গোপাল সোনার স্নান হয়ে গেছে, সাজা গোজা হয়ে গেছে, এখন ওকে দোলনায় বসাবে। তবে জানো তো, আজকে রাখির দিনটা বলো আর ভাইফোঁটাটা বলো, এত আমাদের মনটা খারাপ লাগে। আমার মেয়েকে দেখি নিজের ভাই নেই বলে কতটা আফসোস করে, আর আমরা কতটা মানে আমাদের ভাগ্যটা দেখো, আমার ভাই থাকাকালীনও মানে আমার ভাই আছে জেনেও আমরা রাখিও পরাতে পারি না, ফোঁটাও দিতে পারি না। সত্যি কথা বলতে এই সময়গুলো আসলে না এত মনটা খারাপ লাগে, কি বলবো তোমাদের। আগের দিনগুলো খুব মিস করি, বিয়ের আগে বলো, তারপরে বিয়ের পরেও ধরো ভাই যখন বাইরে চাকরিটা করতো না, যখন এখানেই থাকতো, ভাই বিকেলবেলা আসতো, আমরা রাখির সময় যেতাম, ভাইকে রাখি পরাতাম। তারপরে ফোঁটার সময়ও বিকেলবেলা, ভাইয়ের ফোঁটার সময় ছুটি ছিল না, অফিস ছুটি থাকতো না, তো বিকেলবেলায় আমাদের সব আয়োজন করা হতো। তো সেই সময়গুলো খুব মিস করি জানো না। তবে এই যে বিকেলবেলায় আমাদের ভাই অনলাইনে ফোন করবে, ভাইকে রাখি পাঠিয়ে দিয়েছি, তো ভাই নিজে নিজেই রাখি পরে, আমরা পাঠিয়ে দিই, তারপরে ভাই নিজে নিজেই রাখি পরে। তাই ভাবি কপালটা দেখো কেমন, ভাই থেকেও আমরা এই
মানে রিচুয়ালসগুলো পালন করতে পারি না। কতটা যে কষ্ট হয় কি বলবো তোমাদের। আজকে যার ভাই থেকেও যারা পড়াতে না পারে তারাই একমাত্র শুধু এই কষ্টটা ফিল করতে পারে। তো যাই হোক, দেখো মেয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, আর আজকে যেহেতু পূর্ণিমা আমি গুরুদেবকে গোপালকে একটু সিন্নিও রেডি করে দিয়েছিলাম। তো সিন্নি দিয়েছিলাম, দিয়ে তারপরে মেয়ের সমস্ত ফল টল কেটে একেবারে ভোগ লাগিয়ে দিয়েছে। আর এই যে এখন রাখি পরাচ্ছে। আগে আমার মেয়ে কী করতো জানো তো, দিদির ছেলের ফটোর সামনে রাখি দিত। তো আমি ওকে বলেছি, মা এইভাবে রাখি দিস না, তুই তো চাস যে ভাইয়ের যাতে খুব ভালো জায়গায় জন্ম হয়, ভাই যাতে আবার নতুন করে জন্ম পায়। তো সেই কারণে ভাইকে কোনো সময় পেছন ডাক দিতে নেই। ঠাকুরের কাছে প্রার্থনা করবি যে আমার ভাই যেখানেই থাকুক আবার যেন ও নতুন জন্ম পেয়ে এই পৃথিবীতেই আসতে পারে। তো অনেক বছর বুঝিয়ে বুঝিয়ে তারপরে 2-3 বছর বোঝানোর পর তারপরে মেয়ে এখন আর মানে ওর ভাইয়ের ফটোর সামনে রাখি দেয় না। তো যাই হোক, দেখো ওদিকে মেয়ের পুজো করা হয়ে গেছে। আর মেয়ে কিন্তু পুরোটা সময় আজকে সকাল থেকে একদম না খেয়েছিল। পুজো দিয়ে উঠতে উঠতে ওর প্রায় বেজে গেছে 1:30। গোছাতে গোছাতে অনেকটা টাইম লেগে গেছে। আর আমিও হাতে হাতে একটু সিন্নি টিন্নিগুলো গুছিয়ে দিচ্ছিলাম। তো আমার আর রান্নাটা করা হয়নি। আজকে রান্না হবে পনিরের তরকারি, নিরামিষই রান্না হবে। আজকে যেহেতু সোমবার, তো আমাদের ঘরে এখন থেকে দেখতেই পারবে সোমবার করে নিরামিষ রান্না হচ্ছে। এমনিতে তো নিরামিষ খাওয়া হয় না, ঠিক করেছি সপ্তাহের একটা দিন নিরামিষ রান্না বান্না হবে। তো পনিরের তরকারি রান্না হবে, আর ভাতটা আমার হয়ে গেছে। ওদিকে মেয়ে পুজো দিচ্ছিল আর আমার তার মাঝখানেই ভাত হয়ে গেছে। 100 টাকা মতো মেয়ে বাজারে গেছিলো, 100 টাকা মতো পনির আনিয়েছি মেয়েকে দিয়েই। তো এখন পনিরগুলো পিস পিস করে কেটে নিলাম। এখন একটু পনিরটা হালকা ভাজা করে নেব। তোমরা অনেকেই বলো যে দিদি তোমার রান্নাবান্না খুব ভালো লাগে, প্রত্যেক দিনের ভিডিওতে তোমার রান্নাটা রাখবে। চলো কথা দিলাম, প্রত্যেক দিনের ভিডিওতে একটা না একটা রেসিপি তোমাদের জন্য থাকবে। তো দেখো ওদিকে পনিরগুলো তো ভাজা করে নিলাম, আর গোটা জিরে ফোড়নে দিয়ে, আর গোটা গরম মশলাও দিতে পারো তোমরা, আমার কাছে নেই। গোটা জিরে ফোড়নে দিলাম, দিয়ে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে দিলাম টুকরো করে রাখা টমেটো, আর এখানে পেস্ট করেছি অল্প কটা কাজু বাদাম, অল্প একটু চালমগজ আর পোস্ত, তার সঙ্গে আদা আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো আলুগুলো ভাজা হওয়ার পরেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে যেহেতু কাজু বাদাম আছে, চালমগজ আছে, সঙ্গে সঙ্গে কিন্তু জলটা টেনে যায়। আর একটু অল্প একটু জল দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব, কারণ পোস্তর যেই কাঁচা গন্ধটা থাকে ওটা যাওয়া অবধি একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন তার মধ্যে নুন দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব, আর হলুদ কিন্তু আমি আর দেবো না। আর দেবো একটুখানি জিরের গুঁড়ো, তবে আমার কাছে আজকে ধনের গুঁড়ো নেই, জিরের গুঁড়োটা তোমরা দেবে না, এর বদলে ধনের গুঁড়োটা দেবে, বেশি স্বাদ লাগে। পনিরে জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োটা বেশি ভালো লাগে। তো সেই কারণেই আমি আজকে ধনের গুঁড়ো নেই বলে আমি জিরের গুঁড়ো দিয়েছি। তো দেখো এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর যতক্ষণ এইভাবে তেলটা না বেরিয়ে আসবে। তবে তেলের দিকে তাকিও না, তোমরা তো জানোই আমার রান্নাতে একটু তেল বেশিই হয়। তো যাই হোক, দেখো ভালো করে কষিয়ে নিয়ে দিলাম এর মধ্যে টক দই। টক দইটা দিলে বেশ স্বাদ লাগে এই রান্নাটা খেতে। আর আমার মেয়ে যতটা না পনির পছন্দ করে তার থেকে আলু আর গ্রেভিটা বেশি পছন্দ করে। তো এই যে পনিরগুলো ভেজে রেখেছিলাম, আর তার মধ্যেই দেখো এদিকে আমি রান্না কমপ্লিট করতে করতেই মোটেই ভেবেছিলাম মেয়েকে খেতে দেব, একটু ফল প্রসাদ ওকে দিয়েছি, আর তার মধ্যেই গুলু এসছে। কারণ আমার মেয়ের মতো গুলুও কিন্তু প্রতি বছর গোপালকে রাখি পরায়, মানে ওর 5 বছর বয়সের পর থেকেই ও গোপালকে রাখি পরায়, কারণ ও তো আর নিজের দাদাকে কোনো সময় পরাতে পারেনি, ও গোপালকেই পরায়। তারপর ওর পিসির ছেলেরা আছে ওদেরকে পরায়। তো রাখি নিয়ে এসছে, ক্যাডবেরি নিয়ে এসছে, তো এখন গোপালকে রাখি পরাবে। তাই আমাকে বলছিল যে মানি মনা দিদির কি দেওয়া হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ হয়ে গেছে, চল এবার তুই রাখিটা পরিয়ে তাহলে ভাত খেয়ে নে। তো মেয়েকেই সবে ভাত দিতে যাচ্ছিলাম, তবে গুলুর আসার কথা ছিল সকালবেলা, জানেন তো তোমাদের দাদাভাই যেহেতু বেরিয়ে গেছিলো কাজে, তো সেই কারণে গুলুকে আর আনা হয়নি। আর দিদিও একটু ব্যস্ত ছিল, তারপরে ও ওর পিসির বাড়িতে গেছিলো, তো সেই কারণে আসতে ওর দেরি হয়ে গেছে। চলো আমার তো রান্নাবান্না হয়েই গেছে, এরপরে দিদিকে বললাম ভাত খেতে, তো দিদি ভাত খাবে না, তো ওদের দুজনকেই আমি এরপরে খেতে দিয়ে দেবো।
গুলু একটা বড় রাখি নিয়ে এসছে আর রাখিটা কিছুতেই গোপালের হাতে বাঁধতে পারছিল না। তো আমি বললাম তুই যেইভাবে পারিস সেইভাবে দে। তো আমি ওকে বললাম আগে একটা কাজ কর, আগে গিট মেরে নিয়ে তারপরে গোপাল ভাইয়ের হাতে ঢুকিয়ে দে। তো চলো, ওর রাখি তো পরানো হয়ে গেছে। আর এরপরে দিদি যেহেতু এসছে আর বিকেলবেলা আসবে না, আগেই তোমাদের বললাম গুরুদেবকে আর গোপালকে সিন্নি দিয়েছিলাম, তো সিন্নিটা এখন মেখে নেব। আজকে আর সিন্নি মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জানো তো। আর সবারই না যেন মিষ্টুর প্রতি একটা মায়া পড়ে গেছে। ওই দেখো দিদি এসেও কিন্তু ওকে খাবার দিচ্ছিল। তো এই যে গুলু এখন ক্যাডবেরি নিয়ে বসেছে, ওর দাদাদের কাছ থেকে সব ক্যাডবেরি পেয়েছে সেগুলো দেখানোর জন্য। তো এরপরে ওদের দুজনকে খেতে দিয়ে দেবো। আর দিদি খায়নি, যেহেতু দিদি যাওয়ার পর তারপরে আমি খেয়েছিলাম। দিদি থাকাকালীন আমি সিন্নিটা মেখে নিয়েছিলাম। তো চলো, ভিডিওটা কিন্তু আজকে আর বেশি বড় করলাম না, এই অবধিই রাখলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।